কলকাতা থেকে বাই ট্রেনেই আমরা চলে গেছিলাম দিল্লিতে। ভিডিওটা যদিও আগের করা, আজ হঠাৎ মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করছি। দিল্লি পৌঁছেই আমাদের সাথে এক ঘটেছিল অদ্ভুত ঘটনা। স্টেশন থেকে যখন আমরা যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে, ঠিক তখনই সিগন্যালে যখন আমাদের অটোটা দাঁড়ায়, তখনই এক ভণ্ড লোক, জানি না কোথা থেকে চলে এসেছিল, হঠাৎ করে আমার বরের হাতে একটা সাপ ধরিয়ে দেয়। আমরা দুজনেই তো পুরো ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করে কেউ এভাবে সাপ ধরিয়ে দিলে কে ভয় পাবে না বলো তো? যদিও তিনি সেটা টাকার লোভেই করেছিল, যাই হোক, তারপর টাকা দেওয়ার পর তিনি সেটা সরিয়ে নিয়েছিল। এই অদ্ভুত ঘটনার সম্মুখীন যে আমরা হব, এটা পুরোপুরি আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। এই পুরো ঘটনাটা আমি কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ সেখানে সবাই বলছিল নিজেদের মোবাইলটাকে সাবধানে রাখতে। যাই হোক, এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম রেড ফোর্টের উদ্দেশ্যে। আমরা যেই হোটেলে স্টে করেছিলাম সেখান থেকে কাছাকাছি ঘোরার মতো কোনো যদি জায়গা থাকে তাহলে সেটা রেড ফোর্টই ছিল। তাই আমরা সময় নষ্ট না করে রেড ফোর্টে চলে গেছিলাম। আর এই রেড ফোর্ট কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তবে হ্যাঁ, বিকেল 5টায় কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। আমাদেরকে টোটো যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটাই হেঁটে যেতে হয়েছিল। তোমরা চাইলে কিন্তু এখানে টোটো করেও ভেতরে যেতে পারো। আমরা সবাই জানি 1648-এ শাহজাহান লালকেল্লা নির্মাণ করেছিলেন, আর এটা কিন্তু পুরোটাই লাল পাথর দিয়ে তৈরি। প্রথম 200 বছর মুঘলরা সেখানে রাজ করলেও এরপর কিন্তু ইংরেজরা 100 বছর সেখানে রাজ করেছিল। আর এটার ভেতরে রয়েছে সেই পুরনো মিনা বাজার। যে সময়টাতে আমরা দিল্লি গেছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, কিন্তু বিকেলের দিকটাতে কেন জানি না প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল সেখানে। তাই আমরা টোটো করে না গিয়ে হেঁটেই ভেতরে যাচ্ছিলাম। এভাবেই একবার ও আমার ভিডিও করে দিচ্ছিল আর আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম। যাই হোক, আমরা অলমোস্ট কাছাকাছি চলেই এসেছি। আর যেহেতু বিয়ের পর এটা আমার প্রথম ট্রিপ ছিল আমার বরের সাথে, তাই আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। তবে এভাবে হেঁটে যেতে যেতে অনেকটাই টাইম লেগে গেছিলো আমাদের, আর মনে হচ্ছিল না যে আমরা মিউজিয়ামটা খোলা পাবো। আর সত্যিই সেটাই হয়েছিল, মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছিলো। ফাইনালি আমরা রেড ফোর্টের সামনেটায় চলে এসেছি। রাতে যখন এখানে লাইট শো হয় তখন কিন্তু দেখতে এটাকে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এবার আমরা ভেতরে যতটা পথ হেঁটে এলাম আমার মনে হচ্ছিল ভেতরে গিয়ে তার থেকেও বেশি হাঁটতে হবে। ভেতরে ঢোকার আগেই বাইরেটা একবার ক্যামেরাবন্দি করে নিলাম। কি জানি, বাইরে বেরিয়ে দেখবো হয়তো অন্ধকার হয়ে গেছে। এদিকে সামনে তো আমি ফটো তুলতে ব্যস্ত ছিলাম, আর এই ভিডিওগুলো আমার বর নিচ্ছিল। ভেতরে প্রচুর জায়গা ছিল ঘোরার মতো। যদি একটু টাইম হাতে নিয়ে যাওয়া যেত তাহলে কিন্তু আমরা পুরোটাই ভালোভাবে ঘুরতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের কাছে সেরকম টাইম ছিল না, সে কারণে খুব একটা দেরি করতে পারিনি ভেতরে। যাই হোক, দেখো ভেতরের গেটটা দিয়ে আমরা কিন্তু এবার প্রবেশ করছি। আর এটার ভেতরেই ছিল সেই জায়গা যেখানে কিনা প্রাইম মিনিস্টার প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্স ডেতে তার বক্তৃতা পেশ করে। সামনে যে সিঁড়ির মতো জায়গাটা দেখা যাচ্ছে ঠিক সেখানেও। কেউ ভেতরে প্রবেশ না করলে বুঝতেই পারবে না যে ভেতরে এত কিছু আছে। ভেতরে কিন্তু প্রচুর টুরিস্ট ছিল। ওই যে গেটটা দেখা যাচ্ছে সেটা দিয়ে গেলেই কিন্তু মিনা বাজার। সম্রাটের আমলে নারীরা নাকি এখান থেকেই তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করত। দুপাশেই কিন্তু প্রচুর জিনিসের দোকান আছে। এখানে জুয়েলারি থেকে শুরু করে বাসনপত্র, ব্যাগ, জামা কাপড় সব কিছুরই কিন্তু দোকান আছে। আমি পুরোটাই জাস্ট এক ঝলক করে দেখছিলাম। বাইরে কোথাও ঘুরতে গেলে কিন্তু আমাদের মেয়েদের ওই কেনাকাটা জিনিসটা কিন্তু থাকবেই। যাই হোক, মিনা বাজার পেরিয়ে এবার আমরা আরেকটু ভেতরে প্রবেশ করছি। এটার ভেতরেই ছিল সেই সব জায়গা যেখানে রাজা বসে সবার বিচার দিতেন। আমরা কোন দিক থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না, মানে সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই আমরা চলে যাচ্ছিলাম।
এভাবে আস্তে আস্তে আমরা পুরো জায়গাটা কভার করি। আমি কিছু কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর যেই টাইমটাতে আমরা এসেছিলাম প্রায় সন্ধে হওয়ার মুখে, আর টাইম পার হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু মিউজিয়ামেও যেতে পারিনি। তবে যতটা ঘুরেছি খুব ভালো ঘুরেছি। চলো এবার প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে আমরা ইন্ডিয়া গেটে যাব, তাই তড়িঘড়ি করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।